তো আমরা উচ্চস্তরের ভাষা সম্পর্কে পড়ছিলাম। তো উচ্চস্তরের ভাষাটা আমরা বলছিলাম যে উচ্চস্তরের ভাষাটা হচ্ছে কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তো আমরা যতগুলো প্রোগ্রামিং ভাষা দেখব তার মধ্যে ম্যাক্সিমাম ভাষা হচ্ছে উচ্চস্তরের ভাষা, এবং এটা হচ্ছে রিচ একটা মানে প্রজন্ম যেখানে অনেক ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। তো উচ্চস্তরের ভাষার সালটা যদি আমরা বলেছিলাম মেশিন ভাষা 1945 থেকে 50-এর আগ পর্যন্ত, অ্যাসিমিল ভাষা হচ্ছে 1950 থেকে 60 পর্যন্ত, আর উচ্চস্তরের ভাষাটা অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে 1960 থেকে 70 সাল পর্যন্ত। তো তোমরা একটু লিখে নিবা যে উচ্চস্তরের ভাষাটা হচ্ছে 1960 থেকে 70 সাল পর্যন্ত, এই সময়টাকে ধরা হয় উচ্চস্তরের ভাষা। আর 70 থেকে 80 ধরা হয় অতি উচ্চস্তরের ভাষা। আর 80 থেকে বর্তমান সময়টাকে ধরা হয় মানে পঞ্চম প্রজন্মের ভাষা। তো আমি আবার একটু বলি যে 1945 থেকে 50 হচ্ছে প্রথম প্রজন্ম, 50 থেকে 60 হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, 60 থেকে 70 হচ্ছে তৃতীয় প্রজন্ম, 70 থেকে 80 হচ্ছে চতুর্থ প্রজন্ম, 80 থেকে বর্তমান যে সময়টা সেটাকে ধরা হয় হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। তো আমরা উচ্চস্তরের ভাষাগুলো দেখব যে এই ভাষাগুলোতে কি হয় এখানে প্রোগ্রাম যখন রচনা করবো আমরা তখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনা করব। যেমন আমরা যখন প্রোগ্রাম রচনা করি তখন আমরা প্রোগ্রামগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। আমরা এই প্রধান দুইটা ক্যাটাগরিতে ফেলি। তো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা যখন এই ভাষাগুলো রচনা করি তখন হচ্ছে সাধারণ বিভিন্ন কাজের জন্য আমরা হচ্ছে এগুলোকে এগুলো দিয়ে হচ্ছে প্রোগ্রাম লিখি সাধারণ বিভিন্ন কাজের জন্য। আর বিশেষ কাজ হচ্ছে, বিশেষ কাজ বলতে সেটা হতে পারে তোমার বাণিজ্যিক কাজ, হতে পারে বৈজ্ঞানিক কাজ, ঠিক আছে, হতে পারে সিমুলেশনের জন্য। তো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা বা হচ্ছে সিমুলেশন করা বা হচ্ছে সাইন্টিফিক যে গবেষণা আছে বা হচ্ছে কমার্শিয়াল যে অ্যাপ্লিকেশন, ওইসব কাজের জন্য যে ধরনের ভাষাগুলো সেগুলোকে বলা হয় স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। আর নর্মাল কাজের জন্য যেসব ভাষা সেগুলোকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তাহলে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজের ভাষাগুলোর কাজ হচ্ছে জাস্ট কম্পিউটারের সাথে আমাদের ইন্টারাকশন করার জন্য আমরা এই ভাষাগুলো ইউজ করি। যেমন হচ্ছে সি, সি ভাষাটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তারপর বেসিক যে প্রোগ্রামিং ভাষাটা সেটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তো আমরা একটু মনে রাখবো কথাগুলো, পরে লিখে নিবো যে সি ভাষা, বেসিক ভাষা, এইগুলোকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। আর বিশেষ কাজের জন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কোবল আছে, ফোরট্রান আছে, লিম্পস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালগোল আছে, সিএসএল আছে। এই ভাষাগুলো হচ্ছে স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এগুলোকে আমরা বিশেষ কাজের জন্য ব্যবহার করি। তো আমরা এখানে একটা ক্যাটাগরি দেখবো, ছোট একটা ক্যাটাগরি, যে উচ্চস্তরের ভাষা যেগুলো আছে আর সেগুলোকে আমরা আহ, একটু আগে বলেছিলাম যে দুইটা প্রধান প্রধান ক্যাটাগরিতে ফেলি, একটা হচ্ছে জেনারেল পারপাস, একটা হচ্ছে স্পেশাল পারপাস। তো এই ভাষাগুলোকে আমরা আরো তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারি, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, আর তারপর হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রাম, আর হচ্ছে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যতগুলো ভাষা দেখব উচ্চস্তরের ভাষা সেগুলোকে আমরা আরো অন্যভাবে তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বা তাদের সিনট্যাক্স অনুযায়ী, তাদের গঠন অনুযায়ী আমরা তাদেরকে আরো তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো এই তিনটা বিষয় এর মধ্যে আমাদের যেটা জানা জরুরি আর কি, আমরা যেটা জানবো বা যেটা জানা উচিত আমাদের, যে সি ভাষাটা আছে। তো সি ভাষা যখন আমরা পড়বো তখন এটা নিয়ে আমরা আরো কথা বলবো, তো আপাতত একটু বলে রাখি। তো এই যে সি ভাষাটা আছে, তো এই সি ভাষাটাকে বলা হয় প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই 2 নম্বর যে এটা আছে যে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয়, এটা হচ্ছে সি ভাষার মধ্যে পড়ে। তো সি কে বলা হয় অবশ্য প্রসিডিউরাল বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, বা বলা হয় এটা হচ্ছে একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তারপর হচ্ছে তোমার যেমন জাভা আছে, জাভা, সি প্লাস প্লাস, এইগুলাকে হচ্ছে তোমার বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ, এগুলোকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার অনেকেই সি কে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে থাকেন, হ্যাঁ, অনেকেই সি কে বলেন যে এটা স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফেলা যায়। তো তাহলে সি এর পরিচয় হচ্ছে, সি ভাষাটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হয় প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, বা এটা অনেকে কি বলেন, এটাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে থাকেন। আর বর্তমানে অন্যান্য যে ভাষাগুলো আমরা দেখছি, সি প্লাস প্লাস, জাভা, এইগুলোকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা এগুলোতে আমরা এখন ডিটেলস যাব না, আমরা আপাতত যেটা বলছি সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা কি আমরা জানলাম। আমরা যাবো হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। এই যে প্রত্যেকটা প্রজন্মেতে কিন্তু নতুন নতুন মানে ডাইমেনশন আসে, নতুন নতুন মানে অ্যাপ্লিকেশন আসে, বা ভাষাতে আরো নতুন কিছু যোগ হয়। তো এই যে চতুর্থ প্রজন্মের যে ভাষাগুলো আছে
তো এই চতুর্থ প্রজন্মের ভাষাগুলোর যে প্রধান কাজ সেগুলো হচ্ছে, তার আগে বলে রাখি যে চতুর্থ প্রজন্মের ভাষাগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় 4GL বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, বলা হয় অতি উচ্চ স্তরের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই প্রজন্মের যে ভাষাগুলো আছে এইগুলোর প্রধান কাজ হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ডেটা ইনপুট বা হচ্ছে ডেটা স্ট্রাকচার বা হচ্ছে তোমার ডেটাবেস, এইসব কাজকে কন্ট্রোল করার জন্য চতুর্থ প্রজন্মের আহ, ভাষাগুলো হচ্ছে বেশি ব্যবহার করা হয়। মোট কথা হচ্ছে আমরা যখন ডেটাবেসকে কন্ট্রোল করবো, যেমন তোমরা অনেকে জানো যে অধ্যায় 6, একটা অধ্যায় 6 আছে, যেটাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে অধ্যায়ের নাম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখেছি ওখানে এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে। মানে তোমার কাছে একটা ডেটাবেস আছে, ধরো তোমার কলেজের কথা আমি যদি বলি, তোমার কলেজে অনেকগুলো স্টুডেন্টের তথ্য একসাথে রাখার জন্য কি করলো, কলেজে একটা ডেটাবেস তৈরি করলো যেখানে সব স্টুডেন্ট তথ্য একসাথে থাকবে। তাহলে ওই ডেটাবেসটাকে কন্ট্রোল করার জন্য এসকিউএল মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সহ এরকম বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এই ল্যাঙ্গুয়েজ গুলোকে স্পেশালি বলা হয় এগুলো হচ্ছে 4GL ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। তার মানে এই ভাষাগুলো মানুষের ভাষার আরো কাছাকাছি। তুমি যতই উপরের দিকে যাবা ততই হচ্ছে ভাষাগুলো মানুষের কাছাকাছি আসতে থাকবে। এই আমরা যখন উচ্চস্তরের ভাষা দেখবো, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে জাভা, এর থেকে যখন আমরা অতি উচ্চস্তরের ভাষাগুলোতে আসবো তখন দেখা যাবে যে কি এখানে প্রোগ্রামগুলো আরো শর্ট হয়ে যাচ্ছে, এবং হচ্ছে এখানে যে আমরা নির্দেশনা গুলো দিচ্ছি, এখানে যে আমরা অর্ডার গুলো দিচ্ছি সেগুলো হচ্ছে খুব সিম্পল, মানে একেবারে আমাদের কথার সাথে মিলে যাচ্ছে। আমরা যেভাবে কথা বলি ইংরেজিতে মনে হবে ঠিক সেভাবে কথাই বলছি, যে তুমি এটা করো, ডু ইট। হ্যাঁ, তো এই ভাষাগুলো যতই আমরা হচ্ছে অতি উচ্চ স্তরের দিকে যাব বা অতি উচ্চ স্তরের দিকে যাব, তখন এই ভাষাগুলো আমাদের কাছাকাছি আসবে, মানে আমাদের ল্যাঙ্গুয়েজের কাছাকাছি আসবে। তো এই ভাষাগুলোর সুবিধা কি বা বৈশিষ্ট্য কি? তো যদি বলি সুবিধা কি, তাহলে এই ভাষাগুলো হচ্ছে কি এখানে প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে, মানে প্রোগ্রামিং, যেহেতু প্রোগ্রামিং গুলো এখানে আকারে ছোট হয়, ঠিক আছে, প্রোগ্রাম যদি আকারে ছোট হয় তাহলে এগুলো প্রোগ্রামের প্রসেসকে সে সহজ করে। আর যদি অসুবিধা বলো, তাহলে প্রোগ্রাম এখানে রান করতে একটু টাইম লাগবে। কেন রান করতে টাইম লাগবে? কারণ কারণ হচ্ছে আমরা বলেছিলাম মেশিন ভাষা ছাড়া বাকি সব ভাষাতেই প্রোগ্রাম রান করতে টাইম লাগে। তারপর এখানে অনুবাদক সফটওয়্যার লাগবে, কারণ এই ভাষা আমরা বুঝি, মেশিন তো বুঝে না। তাই কি লাগবে? অনুবাদক সফটওয়্যার লাগবে, অর্থাৎ কম্পিউটার রান করতে টাইম লাগবে, কারণ কম্পিউটার সরাসরি এটা বুঝতে পারবে না, সেই মেশিনে কনভার্ট করবে তারপর হচ্ছে এটা বুঝবে। তো এটা হচ্ছে একটা অসুবিধা। তারপর হচ্ছে মেমোরি বেশি লাগবে, এটা আমরা আগেও পড়েছি যে মেশিন ভাষায় মেমোরি কম লাগবে, বাকি সব ভাষায় মেমোরি বেশি লাগবে। তার মানে এই পয়েন্টগুলো এখানে সেম। তো আমরা এখানে স্পেশালি বলবো যে এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে, যে এগুলো হচ্ছে ডেটা সংরক্ষণ বা ডেটা ম্যানেজমেন্ট করা, ডেটা কোয়েরি করা, ডেটা খুঁজে বের করা, আপডেট করা, রিপোর্ট তৈরি করা, ডেটা সার্চ করা, এই কাজগুলো এই প্রোগ্রামিং ভাষা দিয়ে খুব সহজে করা যায়। এই জন্য এই ভাষাটা খুব জনপ্রিয়। আর এই ভাষাটা যেহেতু মানুষের ভাষার কাছাকাছি, তাই হচ্ছে এটা মানুষের জন্য কমফোর্টেবল ভাষাটা। ঠিক আছে, মানুষের জন্য কমফোর্টেবল। আর আরেকটা বিষয় হচ্ছে যে এক প্রোগ্রামের, মানে এক কম্পিউটারের জন্য তুমি যদি প্রোগ্রাম লিখো, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। তুমি যখন একটা কম্পিউটারের জন্য প্রোগ্রামটা লিখবা, এটা অন্য যে কোনো কম্পিউটারে চলবে। অর্থাৎ প্রোগ্রামটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট না। এক ভাষার, মানে একটা কম্পিউটারের জন্য বা একটা সিরিজের জন্য তুমি প্রোগ্রাম লিখলে আর সেটা অন্য সিরিজেও চলবে, এটা হচ্ছে একটা বিশাল বড় সুবিধা। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আমরা বলি যে এই ভাষাগুলোর আরো যদি প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখি, যে এইসব ভাষায় যখন তুমি সফটওয়্যার তৈরি করবা বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করবা, তখন দেখা যায় যে খুব কম সময়ে বা কম মানে অর্থের সাহায্যে, মানে সাশ্রয়ী ভাবে তুমি কি করতে পারো, বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে ফেলতে পারো। তো আরেকটা বিষয় হচ্ছে যখন তুমি প্রোগ্রাম যখন 4GL এ লিখবা, চতুর্থ প্রজন্মের ভাষা যখন প্রোগ্রাম লিখবা, তখন এগুলো কম্পাইল তাড়াতাড়ি হয়ে যায়। মানে উচ্চস্তরের ভাষায় আমরা দেখি যে একটা প্রোগ্রাম যখন পুরোপুরি লেখা হয় তখন সবটাকে সে কি করে, কম্পাইল করে। আর 4GL হচ্ছে ডিরেক্ট, তুমি যখন লাইন লাইন করে লিখছো, একটা লাইন লিখার পরে অটোমেটিক কম্পাইল হয়ে যাচ্ছে। মানে এখানে হচ্ছে কম্পাইলিং এর যে বিষয়টা, কম্পাইল বিষয় মানে হচ্ছে তুমি যখন প্রোগ্রাম লিখবে সেটাকে কারেকশন করা, ভুল ত্রুটি থাকলে সংশোধন করা, তারপর হচ্ছে প্রোগ্রামটাকে হচ্ছে মেশিন ভাষায় কনভার্ট করা, এই সবগুলো কাজ কম্পাইলের মধ্যে পড়ে। তুমি প্রোগ্রাম লেখার সাথে সাথে কি হয়, কম্পাইলটা অটো হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। এইটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার একটা সুবিধা বা হচ্ছে বৈশিষ্ট্য। এখন অনেকে বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এগুলোর মধ্যে ঝামেলা করে। বৈশিষ্ট্য বলতে একটা মানুষের ভালো জিনিস খারাপ জিনিস দুইটাই বোঝায়। সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমাদের মধ্যে ভালো খারাপ দুইটা গুণই আছে। এই সবগুলো গুণ মিলে হচ্ছে এটা আমার বৈশিষ্ট্য। যখন পরীক্ষা বলবে বৈশিষ্ট্য লিখো, তখন তোমাকে দুইটা পয়েন্ট করতে হবে, একটা হচ্ছে সুবিধা, একটা হচ্ছে অসুবিধা। আর সুবিধা বলে শুধু সুবিধা বলবা, অসুবিধা বলে শুধু অসুবিধা বলবা। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে সুবিধা অসুবিধা দুইটা নিয়েই বলতে হবে। তাহলে 4GL কি আমরা জানলাম। এই 4GL এর পরে যেটা আসবে সেটা হচ্ছে 5GL বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 1980 সালের পরের সময়টা থেকে যে ভাষাগুলো আসছে আর সেগুলোকে বলা হয় ফিফথ জিএল। তো তার আগে তুমি একটু জাস্ট ছোট করে টুকে রাখো এখানে, এসকিউএল লিখে রাখো, যে 4GL এর একটা এক্সাম্পল। এমসিকিউতে এটা মানে ইম্পর্টেন্ট, এটা জাস্ট তখন আমি বলেছি মুখে, একটু লিখে রাখো এসকিউএল।
বা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, STRU। এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষার একটা উদাহরণ। এটা আমি মুখে বলেছি, যদি কারো বুঝতে সমস্যা হয় তাই একটু লিখে দিচ্ছি। স্যার এটার তোমরা সালটা যদি আরেকবার বলতেন। এই 4GL, তাই তো 4GL জি জি 1970 স্যার। থেকে 80, 1970 থেকে 80। আচ্ছা, তো SQL এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে এই ভাষাটা মূলত ডেটাবেস থেকে কোনো তথ্য খুঁজে বের করার জন্য কাজে লাগে। তো এটা হচ্ছে 4GL এর সবচেয়ে চমৎকার উদাহরণ। ঠিক আছে, তো তোমরা এটা একটু লিখে নাও। 4GL হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো যেটা বলছিলাম যে 5GL এর কথা, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয়, আমরা বলছিলাম যে তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, তারপর চতুর্থ হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, তাহলে পঞ্চম প্রজন্মের ভাষাটা কি হবে? একটা কথা আছে না যে বেশি বার বেরো না ছড়ে পড়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। মানে এটা নিম্ন স্তর থেকে উচ্চ স্তর হয়ে তারপর অতি উচ্চ স্তর হয়ে তারপরে আর তো কিছু নাই, তখন এটা হয়ে গেছে ন্যাচারাল ভাষা, মানে একবারে সে স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক কেন হয়েছে দেখো, আমাদের টার্গেট কি? আমরা প্রোগ্রামিং লিখবো যেন কম্পিউটার আমাদের কথা বুঝতে পারে, এই তো। এখন আমরা যদি এমন ভাবে কম্পিউটারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি যে আমরা বলার সাথে সাথে কম্পিউটার বুঝে ফেলবে, আমরা যেভাবে আমরা যে ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলি, আমি কাউকে হাত দিয়ে ডাকলাম সে সামনে আসলো, আবার হচ্ছে আমরা আমাদের অনেক সাইন আছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে আমরা কথা বলতে পারি মানুষের সাথে, বা আমরা সাউন্ডে বলি। এখন সবকিছু তো লিখে প্রকাশ করা যায় না। আমি আমি বললাম যে আমি আমার ধরো কম্পিউটারকে বললাম যে তুমি হচ্ছে একটা গান ছাড়ো, হ্যাঁ, তো সে গানটা ছাড়লো, গানটা সে আমার কথা শুনে ছাড়লো। এই কাজটা কিন্তু আমি কি করি, আমি হচ্ছে একটা মানে গান ছাড়ার জন্য আমি কি করি, একটা ফোল্ডারে যাই, তারপর কি গানটা খুঁজে বের করি, তারপর একটা কোনো একটা প্লেয়ার দিয়ে গানটা ওপেন করি, তখন কিন্তু গানটা চালু হয়, এমনি এমনি কিন্তু হয় না। আমি যদি এই নির্দেশগুলো ডিরেক্ট দিতে পারি, আমি যদি ডিরেক্ট বলি যে তুমি গানটা এই গানটা বাজাও, তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো পঞ্চম প্রজন্মের ভাষায় যে চেষ্টাটা করা হচ্ছে সেটা হচ্ছে মেশিনের সাথে মানুষের জন্য ডিরেক্ট ইন্টারাকশন হয়, মানে মানুষের কথা, মানুষের চিন্তা বুদ্ধি, এইগুলোকে আমরা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষায় প্রয়োগ করবো, অর্থাৎ এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আছে। পঞ্চম প্রজন্মের ভাষাটা হচ্ছে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার জন্য এটা ব্যবহার করা হয়। মূলত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাই মানে আরো আধুনিকায়ন আনার জন্য বা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে নতুন কিছু সংযোজন করার জন্য আমরা পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা, এটা আমরা ইউজ করি মেশিনের সাথে ডিরেক্ট ইন্টারাকশনের জন্য। তো এই ভাষাটার উদাহরণ যদি লিখতে চাও তাহলে লিখতে পারো হচ্ছে মার্কারি নামের একটা ভাষা আছে, প্রোলগ নামের একটা ভাষা আছে, এই দুইটার নাম তোমরা লিখে রাখতে পারো। লিখতে পারো পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে প্রোলগ। আর সালটা আমি বলেছিলাম যে 1900 সাল থেকে 1980 থেকে বর্তমান যে সময়টা, তো এই সময়টাকে ধরা হয় হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। তো প্রোলগ লিখতে পারো, তারপর হচ্ছে মার্কারি লিখতে পারো, এগুলো মোটামুটি উল্লেখযোগ্য পঞ্চম প্রজন্মের ভাষাগুলোর মধ্যে। এখন দেখো এই যে ভাষাগুলোর কথা বলছি, যে পঞ্চম প্রজন্মের ভাষা, এই ভাষাটা হচ্ছে ডেভেলপিং স্টেজ আছে এখনো, এটা এখনো মানে একটা ফাইনাল স্টেজে এখনো যায় নাই। মানে এই ভাষাটা এখনো ডেভেলপিং স্টেজ আছে, এটা নিয়ে এখনো গবেষণা চলছে। মানে এটা নিয়ে ডিটেলস আর পড়তে হবে না, জাস্ট এটা জানলে হবে যে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এটা ব্যবহার করা হয়। আর যে পঞ্চম প্রজন্মের ভাষাটা আছে, তো এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে তোমার আমাদের আমাদের সাথে কম্পিউটারের যোগাযোগটা বাড়ানোর জন্য পঞ্চম প্রজন্মের ভাষাটা ব্যবহার করা হয়। যেমন ধরো তোমরা যে গুগলে কথা বলো, যে মানে হচ্ছে ভয়েসের সাহায্যে যখন আমরা কোনো কিছু খুঁজে বের করি, বা হচ্ছে ইউটিউবে যখন আমরা ভয়েস সার্চ দিয়ে কোনো কিছু খুঁজে বের করি, এই কাজগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষার কাজ, এগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাজ, যেখানে হচ্ছে আমরা মেশিনের সাথে সরাসরি কি করতে পারছি, ইন্টারাকশন তৈরি করতে পারছি, মেশিনের সাথে সরাসরি ইন্টারাকশন তৈরি করতে পারছি। তো এইগুলো হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো এটা নিয়ে কাজ চলছে। এমন একটা সময় আসবে, এই যে আমরা রোবট গুলো দেখি, রোবট গুলো কি করে আমাদের সেন্স করতে পারে, বা এমন একটা সময় আসবে যে আমি চিন্তা করছি আমি ক্লাস নিব, তো দেখা গেল ক্লাস নেওয়ার জন্য জুম টুম সব ওপেন হয়ে যাবে, অটোমেটিক জুম ওপেন হয়ে যাবে, ক্লাস স্টার্ট হবে, তোমরা সবাই হচ্ছে মানে অ্যাডমিট রিকোয়েস্ট দিবা, জুম কি করবে, অটোমেটিক অ্যাডমিট করবে, কারা কারা স্টুডেন্ট সে আইডেন্টিফাই করে অ্যাডমিট করবে, যারা স্টুডেন্ট না তাদের অ্যাডমিট করবে না, অটোমেটিক গ্রুপে লিঙ্ক দিয়ে দিবে। এই যে কাজগুলো, এইগুলো হচ্ছে আমরা পঞ্চম প্রজন্মের ভাষার সাথে করতে পারবো। অর্থাৎ আমরা যেটাকে বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নতুন একটা মাত্রা যোগ করছে কৃত্রিম প্রজন্মের ভাষা, এবং এটা হচ্ছে গবেষণার পর্যায়ে আছে, এটা নিয়ে কাজ চলছে। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি আমরা এই ধরনের প্রযুক্তি দেখতে পারবো, যেখানে আমাদের অনেক কাজ, আমাদের অনেক চিন্তা ভাবনা খুব তাড়াতাড়ি মানে এটা বাস্তবে রূপ নেবে, এবং হচ্ছে আমাদের ইফোর্ট ছাড়াই মেশিন আমাদের কথা শুনবে, মেশিন কাজ করবে, অথবা মেশিন আমার ডিরেক্ট আমার ভয়েস শুনে অথবা আমার চিন্তাকে সে রিড করতে পারবে। তো এইগুলো হচ্ছে প্রচুর পঞ্চম প্রজন্মের ভাষা। তো আজকে আমরা এই পর্যন্ত পড়বো। তোমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিম্ন স্তর আর উচ্চ স্তরের ভাষার পার্থক্য,
সবাই একটু খেয়াল করো। নিম্ন স্তর আর উচ্চ স্তরের ভাষার পার্থক্য, আর মেশিন ভাষা আর এসটিএমএল ভাষার পার্থক্য, এই দুইটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। তোমাদের গ্রুপে আমি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, একটা পোস্ট আছে, তার কমেন্টে তুমি জমা দিবা। আবার একটু বলি, নিম্ন স্তরের ভাষা আর উচ্চ স্তরের ভাষার পার্থক্য লিখবা, সুন্দর করে খাতায় লিখে ছবি তুলবা। আর একটা হচ্ছে মেশিন ভাষা আর এসটিএমএল ভাষার পার্থক্য, দুইটা সুন্দর করে লিখে ছবি তুলে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে হচ্ছে তোমরা জমা দিবা। আর তোমাদের এই ক্লাসটা রাতের মধ্যে তোমাদের ইনবক্সে চলে যাবে, যারা মেসেঞ্জার গ্রুপে আছে সেখান থেকে আমি আইডি গুলো নিয়ে হচ্ছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিব। আর হচ্ছে আমাদের পরের ক্লাস তো তোমরা জানোই, বুধবারে আমাদের ক্লাস টাইম হচ্ছে শনি সোম বুধবার বিকাল 4:30। আপাতত এই টাইমটাই থাকবে। তো হচ্ছে তোমরা টাইম মতো ক্লাস করবা, ক্লাসগুলো বাসায় দেখবা, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করবো টাইম মতো, এক্সাম গুলো ঠিক মতো দিবা। সবকিছু তোমাদের মেসেঞ্জার গ্রুপেই চলে যাবে, মানে কখন কি করতে হবে না করতে হবে আমাকে আলাদা করে কষ্ট করে তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, চিন্তা করতে হবে না, তুমি শুধু তোমার কাজ করে যাবা। আজকে ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি এখন প্রশ্ন নিবো, প্রশ্ন নিয়ে আলোচনা করবো। প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করবো, কারো প্রশ্ন থাকলে বলতে পারো।